রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আগামীকাল তেহরানে জুমার নামাজে ইমামতি করবেন ইরানের সর্বোচ্চ নেতা, ইসরায়েলকে পেজেশকিয়ানের কঠোর বার্তা। অবশেষে ইসরায়েল স্বীকার করেছে কিছু ইরানি ক্ষেপণাস্ত্র বিমান ঘাঁটিগুলোতে আঘাত হেনেছে, তবে তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা। বাংলাদেশে ডিজিএফআই সদর দফতরেই ছিল আয়নাঘর, বলছে গুম সম্পর্কিত কমিশন। জমা পড়েছে 400 অভিযোগ। এবং দিল্লিতে নিযুক্ত হাসিনা আমলের হাই কমিশনার মোস্তাফিজুরকে দেশে ফিরতে ডক্টর ইউনূস সরকারের নির্দেশ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি আগামীকাল জুমা নামাজের ইমামতি করবেন। রাজধানী তেহরানে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই মুসাল্লায় এই নামাজ অনুষ্ঠিত হবে। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই মুসাল্লা হচ্ছে বিশাল এক ময়দান, যেখানে লাখ লাখ মানুষের একসঙ্গে নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। জুমার নামাজের আগে সেখানে ইরানের সর্বোচ্চ নেতার উপস্থিতিতে প্রতিরোধের ঝান্ডাবাহী শহীদ সৈয়দ হাসান নাসরুল্লাহ ও তার সঙ্গীদের স্মরণ ও শোকসভা অনুষ্ঠিত হবে। দখলদার ইসরায়েলি হামলায় সৈয়দ নাসরুল্লাহর সঙ্গে যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল নীল ফরুশানও রয়েছেন। স্মরণ ও শোকসভা শুরু হবে তেহরান সময় সকাল 10:30টায়। আল-আকসা তথা ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের অগ্রদূত ও ইসলামী প্রতিরোধের মহানায়ক হুজ্জাতুল ইসলাম ও আল মুসলিমিন সৈয়দ হাসান নাসরুল্লাহর শাহাদাতের পর প্রথম জুমা নামাজ এটি। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আল-আকসা তুফান অভিযানের প্রথম বার্ষিকীরও খুব কাছাকাছি সময় এটি। গত বছরের 7 অক্টোবর দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের আল-আকসা তুফান অভিযান পরিচালিত হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েল সামান্য ভুল করলে তেহরান অবশ্যই শক্তিশালী এবং আরও কঠোর জবাব দেবে। কাতার সফরের সময় পেজেশকিয়ান গতকাল ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে কথা বলেন। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান অপারেশন ট্রু প্রমিস 2 চালানোর একদিন পর এই বৈঠক হয়। তিনি ফাঁকা প্রতিশ্রুতি দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে বলেন, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং চলমান গণহত্যা অবসানের বিনিময়ে তারা ইরানকে ধৈর্য ধরার আহ্বান জানায় এবং তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জবাব দেয়া থেকে বিরত থাকার অনুরোধ করেছিল, কিন্তু তারা প্রতিশ্রুতি মোতাবেক কাজ করেনি। এ কারণে ইরানের সশস্ত্র বাহিনী দখলদার ইহুদিবাদীদের ধারাবাহিক অপরাধের একটি চূড়ান্ত জবাব দিতে বাধ্য হয়েছে। গাজা ও লেবাননে ইসরায়েলি সেনাদের বর্বর নৃশংসতা এবং কপট পন্থা অনুসরণ করার জন্য আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর নিন্দা করেন মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, পশ্চিমারা গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে রয়েছে বলে দাবি করলেও তারা ইসরায়েলকে সমর্থন করে। এদের কাছে মানুষের জীবন, বিশেষ করে নারী ও শিশুদের জীবনের কোনো দাম নেই। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে যে মঙ্গলবার দিবাগত রাতে যে শত শত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের ওপর ইরান হামলা চালিয়েছে তার কিছু ক্ষেপণাস্ত্র তাদের বিমান ঘাঁটিগুলোতে আঘাত এনেছে। ইসরায়েল দাবি করছে এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমান ঘাঁটিগুলোর অফিস ও রক্ষণাবেক্ষণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা বা বিমান, ড্রোন ও গোলাবারুদ ধ্বংস হয়নি। ইসরায়েল প্রথম দিকে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ইরানের হামলা ব্যর্থ হয়েছে বলে দাবি করে, কিন্তু দ্বিতীয় দিনে বিমান ঘাঁটিগুলোতে আঘাতের কথা স্বীকার করল। মঙ্গলবার রাতের হামলায় ইরান ফাত্তা-1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করলেও ইসরায়েল দাবি করছে এগুলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল না। অবশ্য ইসরায়েলি বাহিনী স্বীকার করেছে ইসরায়েলের ওপর ইরান ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইসরায়েলি বাহিনী হাস্যকরভাবে দাবি করছে, ইরানের ক্ষেপণাস্ত্রের টুকরোর আঘাতে শুধুমাত্র 2 জন বেসামরিক নাগরিক সামান্য আহত হয়েছে। ইরান এই হামলা চালানোর পর পরিষ্কার করে জানিয়েছে যে তারা কোনো বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেনি, বরং ইসরায়েলের সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি এবং গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরান আরও জানিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র নেভাটিম, তেলনাফ ও নেটজারিম বিমান ঘাঁটি সহ মোসাদের সদর দপ্তরের কাছে আঘাত হানে। সেক্ষেত্রে তেল আবিবে শুধুমাত্র 2 জন বেসামরিক ব্যক্তি কিভাবে আহত হয়েছে তা স্পষ্ট নয়। ইহুদিবাদ ইসরায়েল তার সামরিক স্থাপনাগুলো বন্ধ করে দিয়েছে এবং অধিকৃত ভূখণ্ডে ইরানের সাম্প্রতিক প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার প্রভাব সম্পর্কে যে কোনো তথ্য প্রকাশে সেন্সর আরোপ করেছে। মিডল ইস্ট আই নিউজ পোর্টাল আজ জানিয়েছে, ইসরায়েলের সেন্সরশিপের কারণে ইরানের প্রতিশোধমূলক হামলার ক্ষয়ক্ষতির মূল্যায়ন করা কঠিন হয়ে পড়েছে। মিডল ইস্ট আই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা শুরুর পর ভিডিও ফুটেজে দেখা যায় এসব ক্ষেপণাস্ত্রের অনেকগুলো তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এরপর ইসরায়েল বেশ কয়েকটি সামরিক অঞ্চল বন্ধ করে দিয়েছে এবং ক্ষেপণাস্ত্রগুলো কোথায় আঘাত করেছে সে সম্পর্কে প্রতিবেদন প্রকাশে বাধা দিচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় চালানো হামলা সম্পর্কে ইসরায়েল দাবি করেছে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে, তবে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে দখলকৃত অঞ্চলের ভিতরে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র পড়েছে এবং তা বিস্ফোরিত হয়। অভিযানের লক্ষ্যবস্তুগুলোর মধ্যে অন্যতম ছিল ইসরায়েলের নেভাটিম বিমান ঘাঁটি, যেখানে F-35 যুদ্ধ বিমান থাকে। এই বিমান ঘাঁটিতে বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কার্যক্রম শুরুর পর 13 কর্মদিবসে 400 অভিযোগ জমা পড়েছে। ভুক্তভোগীদের দেওয়া অভিযোগ অনুযায়ী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের বা ডিজিআইএফ কার্যালয়ে গিয়ে গোপন বন্দিশালার সন্ধান পেয়েছে কমিশন। আয়নাঘর নামে পরিচিত জয়েন্ট ইন্টারোগেশন সেলটি ডিজিআই এর সদর দপ্তরের ভেতরেই। দোতলা ওই ভবনে 22টি সেল আছে। আজ দুপুর 12টার দিকে রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। তিনি অনুসন্ধান কমিশনের সভাপতি। মইনুল ইসলাম চৌধুরী বলেন, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক যারা গুম হয়েছেন তাদের অভিযোগগুলো নিয়েই আমরা কাজ করেছি। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও আমরা ডাকব, বক্তব্যের জন্য সম্মান দেব। অভিযুক্তরা না আসলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কমিশনের সভাপতি আরো বলেন, সবচেয়ে বেশি গুমের অভিযোগ এসেছে র্যাব, ডিজিআই, ডিবি ও সিটিটির বিরুদ্ধে। 25 সেপ্টেম্বর আমরা ডিজিআইএফ এর আয়নাঘর পরিদর্শন করেছি। 1 অক্টোবর আমরা ডিবি ও সিটিটিসি পরিদর্শন করেছি, তবে সেখানে কোনো বন্দী আমরা পাইনি। সম্ভবত 5 আগস্টের পর সেখান থেকে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। কারামুক্ত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। আজ বিকেল 3:30টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্ত হন তিনি। এর আগে দুপুরের দিকে তার জামিন সংক্রান্ত আদেশের কাগজপত্র কারাগারে পৌঁছায়। পরে যাচাই বাছাই শেষে বিকেলে তাকে মুক্তি দেয়া হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2 এর জেল সুপার আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার মাহমুদুর রহমানকে এই কারাগারে আনা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলার আসামি মাহমুদুর রহমান আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শামস জগলুর হোসেনের আদালতে জামিন প্রার্থনা করলে আদালত তাকে জামিন দেন।
আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত সহ 5 কূটনীতিককে সরিয়ে দিল দেশটির সরকার। অপসারণের নয়া তালিকায় জাতিসংঘের প্রতিনিধিও রয়েছেন। একাধিক সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রতিদিন লিখেছে, ভারতে বাংলাদেশের হাই কমিশনার মুস্তাফিজুর রহমানকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। যদিও আগামী কয়েক মাসের মধ্যে অবসর নেওয়ার কথা ছিল তার। উল্লেখ্য, 2022 সালে তাকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের প্রতিনিধি এবং সুইজারল্যান্ড ও সিঙ্গাপুরের প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন তিনি। মুস্তাফিজুর ছাড়াও যে 4 কূটনীতিককে দেশে ফিরতে বলা হয়েছে তারা হলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মোহিত, অস্ট্রেলিয়ার ক্যানবেরায় নিযুক্ত হাই কমিশনার আল্লামা সিদ্দিকী, বেলজিয়ামের ব্রাসেলসে রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ এবং পর্তুগালের লিসবনে রাষ্ট্রদূত রেজিনা আহমেদ। অপসারিত কূটনীতিকরা প্রত্যেকেই হাসিনা সরকার ঘনিষ্ঠ বলেই পরিচিত। লেবাননে স্থল আগ্রাসন চালাতে গিয়ে প্রথম দিনেই হিজবুল্লাহ যোদ্ধাদের ভয়াবহ প্রতিরোধমূলক হামলার শিকার হয়ে ইহুদিবাদী ইসরায়েলের 8 সেনা নিহত হয়েছে। আহত হয়েছে অজ্ঞাত সংখ্যক সেনা। আলাদা 2টি হামলায় হতাহত এসব সেনার সবাই কমান্ডো ইউনিটের সদস্য। নিহত সেনাদের মধ্যে 3 জন ক্যাপ্টেন পদমর্যাদার অফিসার। এই বিপর্যয় থেকে রক্ষার জন্য ইসরায়েল লেবাননে বিমান ও ড্রোন হামলা চালায়। হতাহত সেনাদের উদ্ধারের জন্য ইসরায়েল দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় হেলিকপ্টার পাঠায়। আহত অনেক সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মজার বিষয় হচ্ছে, ইসরায়েলি গণমাধ্যম নিহত সেনার সংখ্যা 8 জন বলে উল্লেখ করলেও আহতদের কথা পরিষ্কার করে বলেনি। ইসরায়েলি সেনাদের এই বিপর্যয়ে আরো চাপের মুখে পড়লেন যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহু। গতকালই নেতানিয়াহু হতাহত সেনাদের পরিবারকে শোক সমবেদনা জানিয়ে প্রকাশ্য বিবৃতি দিতে বাধ্য হয়েছেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর গণমাধ্যম বিভাগের প্রধান মোহাম্মদ আফিফ বলেছেন, ইহুদিবাদ ইসরায়েলকে পিছু হটানোর জন্য তাদের কাছে পর্যাপ্ত যোদ্ধা, অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। গতকাল দক্ষিণ লেবাননের মারুন আর রাস এবং ওদাইসা এলাকায় হিজবুল্লাহর প্রতিরোধমূলক হামলায় বহু সংখ্যক ইহুদিবাদী সেনা হতাহত হওয়ার পর আফিফ সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, শত্রুদের আমরা আশ্বস্ত করছি যে এটি কেবলমাত্র প্রথম রাউন্ড। আল্লাহর রহমতে আমাদের মাতৃভূমির জন্য আমাদের রক্ত এবং জীবন উৎসর্গ করতে আমরা প্রস্তুত। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিন ইস্যুতে ইরানের দৃষ্টিভঙ্গি বরাবরই সহিংসতা এবং নিরপরাধ ব্যক্তিদের উপর হত্যাকাণ্ড চালানোর বিরোধী। ইরান কি ইহুদি ও ইহুদিবাদীদের ধ্বংস করতে চাইছে? ইসরায়েলিদের জন্য ইরানের সমাধান কি? এসব প্রশ্নের উত্তর দিয়েছেন আমাদের ভাষ্যকার, পড়ে শোনাচ্ছেন বাবুল আখতার। ফিলিস্তিন ইস্যুতে ইরানের দৃষ্টিভঙ্গি বরাবরই সহিংসতা এবং নিরপরাধ ব্যক্তিদের উপর হত্যাকাণ্ড চালানোর বিরোধী। মনে রাখা উচিত, ইরান কি ইহুদি ও ইহুদিবাদীদের ধ্বংস করতে চেয়েছে, বা ইসরায়েলিদের জন্য ইরানের সমাধানই বা কি? ফার্স্টের আজকের নিবন্ধে এই মৌলিক প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। হাজার বছরের শিকড় সহ একটি ধর্ম হিসেবে ইহুদি ধর্ম সবসময় ইরানিদের জাতীয় এবং ধর্মীয় চিন্তাধারায় সম্মানিত হয়ে আসে। ইরান ইতিহাস জুড়ে, যেমন সাইরাস দ্য গ্রেটের সময় থেকে যিনি ইহুদিদের ব্যাবিলনের বন্দিদশা থেকে মুক্ত করেছিলেন, এখন পর্যন্ত ইহুদিদের আশ্রয়স্থল হিসেবে নিজের দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। ইরানের ইহুদি সম্প্রদায় এদেশে তাদের আচার অনুষ্ঠানগুলো পালন করে আসছেন এবং এমনকি ইরানের সংসদে তাদের প্রতিনিধিও রয়েছে। কিন্তু ইহুদিবাদ ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র গঠনের ভিত্তিতে এবং একটি আধুনিক রাজনৈতিক মতাদর্শ হিসেবে ইরানের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। ইহুদিবাদীদের বিরুদ্ধে ইরানের সমালোচনা ইহুদিদের প্রতি ঘৃণার কারণে নয়, বরং ফিলিস্তিনি জনগণের অধিকারের ছিনিয়ে নেওয়া ও তাদের উপর বছরের পর বছর ধরে দমন পীড়নের কারণে। ইরান বারবার বলে আসছে যে জাতি বা ধর্ম হিসেবে ইহুদিদের সঙ্গে তার কোনো সমস্যা নেই। প্রকৃতপক্ষে এই মানবিক দৃষ্টিভঙ্গি এই নীতির উপর ভিত্তি করে যে
জাতি এবং ধর্ম নির্বিশেষে সকল মানুষের মৌলিক অধিকার রয়েছে। এই দৃষ্টিকোণ থেকে ইরান ইহুদিদেরকে বিশ্ব এবং এই অঞ্চলের ইতিহাস সংস্কৃতির অংশ হিসেবে বিবেচনা করে এবং তাদেরকে শত্রু হিসেবে কখনোই বিবেচনা করে না। ফিলিস্তিনি সংকট সমাধানের জন্য ইরানের মূল ধারণা দুটি যৌক্তিক এবং গণতান্ত্রিক ভিত্তির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। প্রথমত, ভুয়া ইসরায়েলি সরকারের বিলুপ্তি এবং ইউরোপ, আমেরিকা এবং অন্যান্য দেশ থেকে ইহুদি অভিবাসীদের তাদের স্বদেশে প্রত্যাবর্তন করা। এই প্রস্তাবটি এমন একটি নিয়মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা সমস্ত জাতির জন্য প্রত্যাবর্তনের অধিকারের ধারণাকে সম্মান করে, যেমন একজন ইহুদি ধর্মের জার্মানিতে প্রত্যাবর্তন এবং ইহুদি ধর্মের একজন হাঙ্গেরিয়ানকে তার নিজ দেশে হাঙ্গেরিতে প্রত্যাবর্তন করা। দ্বিতীয়ত, ফিলিস্তিনের আদি বাসিন্দাদের অবাধ গণভোট অনুষ্ঠিত করা, অর্থাৎ যারা দখলের আগে ফিলিস্তিনি ভূমিতে বসবাস করত এবং এখন হয় প্যালেস্টাইনে আছে বা ধর্ম ও জাতি নির্বিশেষে ইসরায়েলিদের নিপীড়নের কারণে দেশান্তরিত হয়েছে, তাদেরকে ফিরিয়ে আনা, যাতে প্রকৃত ফিলিস্তিনি জনগণ নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণ করতে সক্ষম হয়। ইরান আন্তর্জাতিক আইন ও বৈশ্বিক ন্যায় বিচার মেনে চলে। ফিলিস্তিন ইস্যুতে ইরানের নীতিগুলো এমন নীতির উপর ভিত্তি করে তৈরি যা আন্তর্জাতিক আইন ও কনভেনশন গুলোতেও জোর দেওয়া হয়েছে, যেমন তাদের ভাগ্য নির্ধারণের জন্য জাতিগত অধিকারের উপর জোর দেওয়া। এর অর্থ দখলের বিরোধিতা করা এবং অন্যের অধিকার লঙ্ঘন করার বিরুদ্ধে অবস্থান নেওয়া। ন্যায় বিচারের নীতির উপর জোর দিয়ে ইরান বিশ্বাস করে যে ইহুদি এবং ফিলিস্তিনিদের দুটি ঐতিহাসিক জাত হিসাবে আন্তর্জাতিক আইন এবং বৈশ্বিক ন্যায় বিচারের কাঠামোর মধ্যে বসবাস করা উচিত। ইরান এবং প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলের সাথে লড়াই করছে কারণ ইহুদিবাদ একটি ঔপনিবেশিক প্রকল্প হিসাবে ফিলিস্তিনি ভূমি দখল এবং ইসরায়েল সৃষ্টির মাধ্যমে পশ্চিম এশিয়া অঞ্চলে আক্রমণ করেছে। এই আগ্রাসন শুধু ফিলিস্তিনিদের অধিকার ও ভূমির ক্ষতি করেনি, বরং এটি ইসরায়েলের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। তাদের দাবি অনুযায়ী তাদের প্রভাব বিস্তার করে এই অঞ্চলের অন্যান্য ভূমি দখল করা। ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতি এবং প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হুমকি পশ্চিম এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বিপন্ন করে তুলেছে এবং এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধকে অপরিহার্য করে তুলেছে।